স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 70% আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়েছে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর আগে বুধবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান, অন্তত 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন, কয়েকজন পুলিশও আহত হয়েছেন। আহত পুলিশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে তাদের যেই অবস্থান, সেই অবস্থানটি কিন্তু এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইট পাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে তাদের যেই অবস্থান, সেই অবস্থানটি কিন্তু এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইট পাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে তাদের যেই অবস্থান, সেই অবস্থানটি কিন্তু এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইট পাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের স্যার এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানায়নি পুলিশ। এদিকে শাম্য নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হতে থাকেন। বিক্ষোভকারীরা শাম্য হত্যার বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাৎক্ষণিক মিছিল বের করে ছাত্রদল কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি। আমাদের ভাই ছাত্রদলের পারভেজকে হারালাম, শাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাইমিন, বিক্ষোভের সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাই, সেই সাথে জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন। ধন্যবাদ আপনাকে। আসলে কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা আসলে সমাবেশ করে চলে গিয়েছিলেন ভিসির বাসভবনের সামনে। সেখানে কিন্তু তারা সমাবেশ করেন, স্লোগান দেন, মিছিল দেন এবং সেই সাথে কিন্তু তারা সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন যে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর সহ পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও। এবং সেই দাবি আদায় কিন্তু রাজপথে থাকার হুমকি দিয়েছেন ছাত্রদল সভাপতি। এর ঠিক পরে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন। শাম্যর বন্ধুদের সাথে কথা হয়েছিল আমাদের, তারা জানিয়েছিলেন আসলে এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোসরদের কোনো সম্পর্ক আছে কিনা তারা তা খতিয়ে জানতে চান। তারা বলেছেন অনতি বিলম্বে উচ্চ স্তরের তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করা হয়। সেই সাথে গতকাল রাতে যখন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়ে জানতে চান, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তারা বলেছেন যে এই নীরব ভূমিকা পালন করার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাইছেন তারা। তারা এটিও বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের এত কাছেই একজন শিক্ষার্থীর এমন নারকীয় হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং সেই হত্যাকাণ্ডের কারণে
বিশ্ববিদ্যালয়ের নীরব ভূমিকা পালন করা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা বলছেন যে 5ই আগস্টের পরে কিন্তু এ নিয়ে দুটি হত্যাকাণ্ড হয়েছে, একটি মবের মাধ্যমে আর একটি গতকাল রাতে যেটি হয় সেটি। এবং সাম্যর ব্যাপারে তারা যেটি বলেছেন সাম্যের স্বভাবগত কারণে সে বেশ নীরব একজন শিক্ষার্থী, রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিলেন তিনি, সেই কারণে কারো টার্গেট কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে নিরাপত্তা নিয়ে এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদর তো দেয়নি, কেউ খারাপ ব্যবহারও করেছেন। আর ঠিক সে কারণে কিন্তু তারা আজ সকালবেলা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এবং অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু আমরা শুনেছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির বলেছেন যে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তাল অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা সহ নেতাকর্মীরা এবং মহানগর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই কেন্দ্রীয় মসজিদের সামনে এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন এখানে। তাদের পরবর্তী কর্মসূচি এখনো না জানালেও তারা বলেছেন অনতিবিলম্বে যদি তাদের দাবি আদায় করা না হয় তবে তারা কিন্তু কঠোর কর্মসূচি দেবেন। বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। 70% আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যমুনার সামনে থেকে সহকর্মী মাহমুদ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদ, ঘটনাস্থল থেকে একজন শিক্ষক জানিয়েছেন 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন। হতাহতের আর কোনো খবর আছে কিনা আপনার কাছে? কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি বলছিলেন যে এখন আমি যমুনার যে প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই পাশেই অর্থাৎ কাকরাইল মোড়ে অবস্থান করছি। এখানে কিন্তু যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনার কর্মসূচি হিসেবে অবস্থান করছেন এবং শুরুতেই তারা যখন হাঁটতে হাঁটতে যমুনার পথে আসছিলেন ঠিক তখনই কিন্তু আসলে ব্যারিকেডের মুখে পড়েন পুলিশ প্রশাসনের এবং এক পর্যায়ে পুলিশ প্রশাসন কিন্তু তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে, রাবার বুলেট মারার মতো ঘটনা আমরা শুনেছি এবং সাথে আমরা এটাও দেখেছি যে আসলে জল কামান নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদের ওপরে। তারা কিন্তু আসলে যে দাবির বিষয়টি জানাচ্ছিলেন সেই দাবির বিষয়টি কিন্তু সেটা তাদের 3 দফা দাবি, আবাসন ব্যবস্থা বা আবাসন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছিলেন এবং 3 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি তারা জানিয়েছেন আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে এবং সেটা এই অর্থ বছরে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করতে হবে। যেটি ছিল সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্বিতীয় একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আসলে এই 3টি দাবি নিয়েই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং এই পাশে যে দেখানো হচ্ছিল আসলে পুলিশ প্রশাসনের কিন্তু কঠোর নজরদারি এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে অবস্থান করছেন এবং অনেক পুলিশ প্রশাসন সহ এখানে কিন্তু আমরা বিজিবি সদস্য দেখেছি, সেনাবাহিনী দেখেছি, তারা কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু অবস্থান করছেন এখানে। আর এই যে কাকরাইল মোড়ে এখন শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করছেন, তারা যদিও কাকরাইল মসজিদের ওই দিক থেকে আসলে অবস্থান করছিলেন, পরবর্তীতে যখন তারা এদিকে আসার সময় আসলে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে আসলে যেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা এই অবস্থান করছেন এবং তারা ছত্রভঙ্গ করতেই আসলে তারা এই টিয়ার শেল নিক্ষেপ করেছেন। আর এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু আসলে যে অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা এবং তারা যেটা জানিয়েছেন যে অর্ধশত এবং তার বেশিও হতে পারে এমনটাই আনুমানিক তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিমাণ শিক্ষার্থী আসলে আহত হয়েছেন এই হামলার কারণে এবং তারা কিন্তু যেটা দাবি করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আসলে লং মার্চ যমুনার অংশ হিসেবে তারা কিন্তু যমুনার দিকে এগোচ্ছিলেন। এর আগে যে ব্যারিকেডগুলো গুলিস্তান পর্যন্ত যে ব্যারিকেডগুলো সেগুলো কিন্তু খুলে দিয়েছে পুলিশ প্রশাসনই, কিন্তু এখানে আসার পরে আসলে অতর্কিত হামলা করেছে এমনটাই অভিযোগ তারা কিন্তু জানিয়েছেন। তারা কিন্তু স্লোগানে মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।
চট্টগ্রামের কালুরঘাটে রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে বলেন তিনি। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছেই বন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন। চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর হলো ভরসা, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায় নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মারুফা, সমাবর্তন ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন আর ক্যাম্পাসের সার্বিক চিত্র সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, ঐতিহাসিক একটি সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 22,600 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আজকে সমাবর্তনের মধ্য দিয়ে স্বীকৃতি দেবে এবং এই জন্য আজকের এই যে আয়োজনটি, সেখানে 36 বছর পরে পা রেখেছেন তারই নিজ ক্যাম্পাস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখানে শিক্ষকতা করতেন একসময় অর্থনীতি বিভাগের এবং তার কর্মজীবনের প্রথম কর্মস্থল এটি। তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসীন হয়েছেন। আজকের পঞ্চম সমাবর্তন, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেই পঞ্চম সমাবর্তনের তিনি প্রধান অতিথি এবং একই সাথে সমাবর্তন বক্তা। তো এই 26,500 শিক্ষার্থী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমাবর্তনে কখন বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমি যদি সমাবর্তনের বেশ কিছু তথ্য আপনাকে দিতে চাই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে একই স্থানে এত শিক্ষার্থী একসঙ্গে সমাবর্তন দেওয়ায় রেকর্ড করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং একই সাথে 36 বছর পরে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সেটি এই সমাবর্তনকে একটি ভিন্ন রূপ দিয়েছে এবং ভিন্ন গৌরব দিয়েছেন বলে তারা মনে করেন। এবং শিক্ষার্থীরা তাদের স্বপ্নের কথা জানাচ্ছিলেন, পরবর্তী জীবনের কথা জানাচ্ছেন এবং অনেকেই যেহেতু দীর্ঘদিন পরে এই সমাবর্তনটি দেওয়া হচ্ছে, অনেকে তাদের কর্মজীবনেও প্রবেশ করেছেন, কিন্তু একটি পুনর্মিলনীর আবহ আজকে এখানে তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। আজকে চবির কেন্দ্রীয় খেলার মাঠে আসলে এই সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এতে 2011 থেকে 2023 সালের মধ্যে যারা স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 22,000 শিক্ষার্থী তারা অংশ নিয়েছেন। এর মধ্যে 22 জন পিএইচডি এবং 17 জন এমফিল ডিগ্রিধারীও রয়েছেন। এছাড়াও কিন্তু এই সমাবর্তনে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতিবিদরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা রাখা এবং আন্দোলনের যারা রয়েছিলেন তারাও এই সমাবর্তনে অনেককে আমরা দেখতে পেরেছি। এবং এছাড়াও এই সমাবর্তন কেন্দ্রিক যদি বলি যে সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থেকে ঐতিহাসিক এই আয়োজনকে গৌরব যুক্ত করবেন বলে চবির প্রাক্তন শিক্ষকরা, চবির শিক্ষকরা বলছেন, ভিসিরা বলছেন এবং প্রাক্তন শিক্ষক হিসেবে ডক্টর ইউনূসকে তারা সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবেন। এবং আয়োজনকে সফল করতে গঠন করা হয়েছে 19টি উপকমিটি। তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিবেন, শিক্ষার্থীরা বলছেন যে একটি আবেগঘন আবহ তৈরি হতে পারে, যেহেতু 36 বছর পরে তার প্রথম কর্মস্থলে তিনি এসেছেন। এবং ঐতিহাসিক একটি সমাবর্তন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ বছর পর। সব মিলিয়ে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এই সমাবর্তনটি। এছাড়াও প্রধান উপদেষ্টা কিন্তু আজকে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তা নিয়ে আপনি জানেন, কালুরঘাট এবং
মারুফা, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঢাকা দক্ষিণের মেয়র পদে দ্রুত ইশরাক হোসেনকে দেখতে চান নগরবাসী। বুধবার নগর ভবনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা। তাদের অভিযোগ, আদালতের রায়ের পর ইসি গ্যাজেট প্রকাশ করলেও অজ্ঞাত কারণে শপথ অনুষ্ঠান করছে না সরকার। ওই মানববন্ধনে যোগ দেয় ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরাও। বলেন, মেয়রবিহীন নগরের মানুষ পড়ছেন নানা ভোগান্তিতে। সকাল ৮টায় নগর ভবনের প্রধান সড়কে মানববন্ধন শুরু করে দক্ষিণ সিটির সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এ মানববন্ধনে যোগ দেয় হাজার হাজার নগরবাসী। রাস্তা পেরিয়ে মানুষের ঢল নামে নগর ভবনের ভেতরে। অতি বিলম্বে তাকে শপথ গ্রহণ করা হোক এবং তাহার স্থানে তাকে বসানো। কোন কারণে আমাদের জনগণের চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ করা হচ্ছে না, তা আমরা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। মেয়রবিহীন দক্ষিণ সিটিতে নানা সমস্যায় সাধারণ মানুষ। মানববন্ধনে আসা ভুক্তভোগীরা বলেন, শুধুমাত্র সরকারের অবহেলায় ভোগান্তির বেড়াজালে আটকে যাচ্ছে তাদের জীবন। অভিভাবক ছাড়া একটা সিটি কর্পোরেশন চলতে পারে না, একটি নগর চলতে পারে না। সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, জনপ্রতিনিধিরা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না, আইনি কোনো সহযোগিতা পাচ্ছে না। সকাল ৯টার পর ছোট ছোট মিছিলে স্লোগানে মানববন্ধনে যোগ দেন দক্ষিণের ছাত্রদল, যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেয়ার। সর্বস্তরের জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করে আমাদের দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে যদি জনতার মেয়রকে তার পদে ফিরে না দেওয়া হয়, আমরা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জনগণ রাজপথে নেমে এসে সে প্রতিবাদ করব। এর আগে ২৭ মার্চ ২০২০ সালের ডিএনসিসির মেয়র নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। নির্বাচন কমিশন আপিল না করে প্রজ্ঞাপন জারি করলে মেয়রের দায়িত্ব নেয়ার পথ সুগম হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সম্পদের তথ্য গোপন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেয়া হয়েছে তাকে। বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেয়া হয়েছিল। ১৭ বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। শেখ হাসিনা বিতাড়িত হলেও তার প্রেতাত্মারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরো বলেন, বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বলেন, জনগণ প্রস্তুতি নিতে চায় নির্বাচনের, আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেন তিনি। হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতায় আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে প্রভিসি ডক্টর গোলাম রাব্বানী ও ট্রেজারার ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত রাতে এই বিষয়ে আলাদা 4টি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অব্যাহতি পাওয়াদের নিজ নিজ বিভাগে নিজেদের পদে যোগদান করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়।
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামাতে ইসলামের আপিলের ওপর রায় 1 জুন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। জামাতের আইনজীবী শিশির মনির বলে, জামাতে ইসলাম ও দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। তার আশা দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামাত। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে রায় দেন। এরপর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। জামায়াতের আইনজীবীরা বলেন, দাড়িপাল্লার প্রতীক জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা জামায়াতের প্রতীক। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। আগামী জুন মাসে 4.7 বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় 1.3 বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 2023 সালে 4.7 বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। 2026 সাল পর্যন্ত 7 কিস্তিতে এই ঋণ দেওয়ার কথা। যথাসময়ে প্রথম 3 কিস্তির 231 কোটি ডলার পায় বাংলাদেশ। সবশেষ কিস্তি আসে গত বছরের জুনে। চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু নানা শর্তে সেই ঋণ আটকে যায়। এখন জানা গেছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2টি বিভাগে বিভক্ত করার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আজ থেকে 3 দিনের কর্মবিরতি পালন করছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বৃহস্পতি ও শনিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানায় এনবিআর ঐক্য পরিষদ প্ল্যাটফর্ম। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির দেয়া হুঁশিয়ারিও দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলে মাস সেরা অলরাউন্ডারের খেতাব জিতেছেন এই অলরাউন্ডার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে বলে পারফর্ম করায় মাস সেরা হয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমই হয়েছিলেন আইসিসির মাস সেরা ক্রিকেটার। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।